সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভেক্টর। আর ভেক্টরের যে বিষয়টি অবশ্যই জানার দরকার সেটি হচ্ছে একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে প্রথমে যে বিষয়টি তোমার সাথে কথা বলবো সেটি হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর বলতে আমরা কি বুঝি, এই একক ভেক্টর বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করার দরকার। আজকের প্রথম টপিকস হলো একক ভেক্টর। একক ভেক্টর বলতে আমরা কি বুঝি, একক ভেক্টর আমরা কিভাবে পাই এবং এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটাই হলো বিষয়। তাহলে আমাদের এটা হলো যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলা হবে। যে ভেক্টরের মান এক একক তাকেই বলা হবে একক ভেক্টর। এটি হচ্ছে বিষয়। তো এখন এক একক বলতে কি বোঝানো হয় বা কিভাবে আমরা করতে পারি সেটা যদি আমরা চিত্র অনুসারে দেখি তাহলে দেখা যায়, মনে করো এখান থেকে পি আর হচ্ছে তাহলে এখানে পি থেকে টি, এটি একটি ভেক্টর। এটাকে সমান চারটি ভাগে ভাগ করা হয়েছে। তো চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা যদি সিরিয়ালের নাম লিখি পি কিউ আর এখানে এস আর হলো টি। তো এই পি থেকে টি পর্যন্ত যে এই ভেক্টরটাকে আমরা সমান চার ভাগে ভাগ করছি। পি কিউ একটা অংশ, কিউ থেকে আর পর্যন্ত একটা অংশ, আর থেকে এস পর্যন্ত একটা অংশ, এস থেকে টি পর্যন্ত একটা অংশ। তাহলে পি থেকে টি পর্যন্ত যে ভেক্টর সেই ভেক্টরটাকে আমরা বলি এ ভেক্টর। পি থেকে টি পর্যন্ত যে ভেক্টর সেই ভেক্টরটা হলো এ ভেক্টর। এবং ধরে নিচ্ছি যে পি থেকে টি পর্যন্ত এটা 4 সেন্টিমিটার। তাহলে পি থেকে টি পর্যন্ত এটা যদি মান হিসাবে চিন্তা ভাবনা করি তাহলে এ ভেক্টর এর পরম মান ইকুয়াল টু হলো 4 একক, তাহলে 4 সেন্টিমিটার। তাহলে এই যে পি থেকে টি পর্যন্ত যার মান হলো এ ভেক্টরের পরম মান 4, আবার এটা আমরা কি যদি এইভাবে বলি যে এ ভেক্টরের পরম মান শুধুমাত্র এ বলা যাবে, এ ইকুয়াল টু 4 বলতে পারি। তার মানে পি থেকে টি পর্যন্ত এ ভেক্টর এর মান হচ্ছে এ আর এর মান হলো 4, মনে করো 4 সেন্টিমিটার। এখন এই 4 সেন্টিমিটারকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? চারটা ভাগে। পি থেকে কিউ এটি একটি ছোট অংশ, কিউ থেকে আর এটি একটি ছোট অংশ, আর থেকে এস এটি একটি ছোট অংশ এবং এস থেকে টি এটি একটি ছোট অংশ। তাহলে চারটি ভাগে ভাগ করছি। তো এই টোটাল অংশটা যদি 4 হয় তাহলে প্রত্যেকটার মান অবশ্যই 1 করে হবে। তাহলে পি থেকে কিউ পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো ক্যাপ এ, কিউ থেকে আর পর্যন্ত এটাও ক্যাপ এ, আর থেকে এস পর্যন্ত ক্যাপ এ, এস থেকে টি পর্যন্ত এটাও ক্যাপ। তাহলে আমরা যদি এখানে বলি তাহলে পি কিউ ভেক্টর সমান কিউ আর ভেক্টর সমান আর এস ভেক্টর সমান এস টি ভেক্টর সমান সমান হলো এ ভেক্টর। তাহলে এখানে পি কিউ, কিউ আর, আর এস এবং এস টি প্রত্যেকটা সমান এবং এই প্রত্যেকটা সমান ভেক্টর যেটাকে বলবো আমরা একক ভেক্টর, যেটাকে বলবো আমরা এ। এখন প্রত্যেকটার মান যদি এ হয়ে থাকে তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে যদি 4 সেন্টিমিটার হয় তাহলে পি থেকে কিউ পর্যন্ত এটা অবশ্যই 1 সেন্টিমিটার হবে। তাহলে এই 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার। এই একক ভেক্টরের মানটা কিভাবে বের করব সেটি হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা যদি এই টোটাল পিটি ভেক্টরকে এইভাবে লিখি, পিটি ভেক্টর সমান সমান তাহলে কি হবে? পিটি ভেক্টর ইকুয়াল টু পি থেকে কিউ প্লাস কিউ থেকে আর প্লাস আর থেকে এস প্লাস এস থেকে টি। এই হলো চারটা ভেক্টর। এখন এই পি থেকে টি পর্যন্ত এটা এ ভেক্টর ইকুয়াল টু, যদি বলি পি থেকে কিউ পর্যন্ত আমরা ছোট বলছি এ ভেক্টর, এ ক্যাপ বলা হয়, মানে একক ভেক্টরকে আমরা ক্যাপ দ্বারা প্রকাশ করি। তাহলে এ ক্যাপ প্লাস কিউ আর এ ক্যাপ, এটাও এ ক্যাপ প্লাস এ ক্যাপ।
তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে এ ভেক্টর সমান সমান কি হবে 1 2 3 4, তার মানে 4 এ ক্যাপ। তাহলে এখান থেকে কি হবে এ ক্যাপ ইকুয়াল টু কি হবে এ ভেক্টর ভাগ 4। এখানে লক্ষ্য করি 4 মানে কি, 4 মানে হলো এ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ভেক্টর ভাগ এ। তাহলে এ একটা ভেক্টর আর এ হচ্ছে তার মান, তার মানে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটি হচ্ছে একক ভেক্টর। তাহলে মান শূন্য নয়, তার মানে এটার মান কখনো শূন্য হওয়া যাবে না। তাহলে শূন্য বাদে যে ভেক্টরটা হবে, তার মানে কোনো একটি ভেক্টরকে মান শূন্য নয় এরকম কোনো ভেক্টর দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা কি বলছি, যে কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলেই সেটাকে একক ভেক্টর বলা হবে। তাহলে এখান থেকে পি থেকে কিউ, এ ভেক্টর, কিউ থেকে আর, আর থেকে এস, এস থেকে টি, প্রত্যেকটাই হচ্ছে এক একটি করে একক ভেক্টর। এইভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। এই হচ্ছে একক ভেক্টর। এখন তাহলে আমরা কি পেলাম, যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর। এই হচ্ছে আমাদের বিষয়। এখন দেখো এখান থেকে আমরা তাহলে আয়ত একক ভেক্টর কিভাবে বের করতে পারি। পরবর্তী যে বিষয়টি আসবে সেটি হলো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব সেটি যদি আমরা দেখি। আয়ত একক ভেক্টর, তাহলে আয়ত একক ভেক্টর বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে এটি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটি অক্ষ সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি, তিনটি স্থানাঙ্ক ব্যবস্থা। তার মানে এটা 0, এই বরাবর এটা হলো এক্স অক্ষ, উপরের দিকে এই অংশটা হলো ওয়াই অক্ষ, আর এই বরাবর এটা হলো জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাহলে এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটি অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকেই বলা হচ্ছে কি তিনটি অক্ষ ব্যবস্থা। তার মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যদি বলি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে, আর জেড অক্ষ বরাবর হলো একক ভেক্টর কে। তাহলে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ বরাবর যে ভেক্টরগুলি থাকবে সেই ভেক্টরগুলিকে আমরা আয়ত একক ভেক্টর বলবো, এবং এটা হলো সুনির্দিষ্ট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সবসময় একক ভেক্টর আই হবে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হবে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। আসলে তোমাদের কাছে মনে হতে পারে এক্স অক্ষ, ওয়াই অক্ষ যেমন পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে, তাহলে এক্স এর সাথে জেড অবশ্য মনে হচ্ছে যে অনেক বেশি কোণ, কিন্তু আসলে সেটা না। আসলে জেড অক্ষটা এরকম কলমের সাথে লম্ব বরাবর থাকার কথা, কারণ এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখনো সম্ভব না, যার কারণে এটা এইভাবে দেওয়া হয়েছে। আসলে এই বোর্ডের সাথে লম্ব বরাবর যদি একটা ভেক্টর থাকতো, এই বোর্ডের সাথে লম্ব বরাবর যে ভেক্টরটা থাকতো সেটাই হচ্ছে জেড ভেক্টর, এবং সেই জেড ভেক্টর হলো এবং এই জেড অক্ষ, আর এই জেড অক্ষ বরাবর একক ভেক্টরই হচ্ছে কে। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন তাহলে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে, তার মানে এই বরাবর যেমন 90 ডিগ্রি কোণ, জেড অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণও এখানেও 90 ডিগ্রি, এবং এখানে যে কোণের পরিমাণ সেটাও হচ্ছে 90 ডিগ্রি, মানে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এই হচ্ছে আমাদের বিষয়, যেটিকে বলা হবে আয়ত একক ভেক্টর। তাহলে আমাদের সুনির্দিষ্ট কোণটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, এই তিনটি অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলি থাকবে সেই ভেক্টরগুলোকে আমরা আয়ত একক ভেক্টর বলবো। এখন পরবর্তী আমরা আসি, সেটি হলো একটি ভেক্টরের ত্রিভুজ বিধি। ভেক্টরের ত্রিভুজ বিধি, তাহলে ভেক্টরের ত্রিভুজ বিধিকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি। ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধিকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি বা কিভাবে আমরা দেখব সেটি যদি দেখি, তাহলে যেটা দেখা যাবে, আমাদের দুটি ভেক্টর মনে করি এখান থেকে এই পর্যন্ত
এ থেকে বি পর্যন্ত একটি ভেক্টর, যেটাকে বললাম আমরা পি ভেক্টর, এবং বি থেকে সি পর্যন্ত আরেকটি ভেক্টর নিলাম, যেটা হলো কিউ ভেক্টর। তাহলে দুটো ভেক্টর নিয়েছি, এ থেকে বি পর্যন্ত হলো পি ভেক্টর, আর বি থেকে সি পর্যন্ত এটি হলো কিউ ভেক্টর। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর কিভাবে আমরা যোগ করব সেটি হলো বিষয়, এবং এটি আমরা কিভাবে ত্রিভুজ সূত্র অনুসারে কাজে লাগাইতে পারি। তো দুটি ভেক্টরের যোগ করার নিয়মটা হচ্ছে যে প্রথম ভেক্টর যেখানে শেষ হবে দ্বিতীয় ভেক্টর ঠিক সেখান থেকে শুরু হবে। আবার বললাম কথাটা, প্রথম ভেক্টর যেখানে শেষ হবে দ্বিতীয় ভেক্টর ঠিক সেখান থেকে শুরু হবে। তাহলে প্রথম ভেক্টর যদি আমরা এইভাবে শুরু করি, এ থেকে বি পর্যন্ত এই অংশটা হলো পি ভেক্টর, আর বি থেকে অর্থাৎ এই বি অংশটা সংযুক্ত করে যদি আমি এই বরাবর বি থেকে সি অংশটা নিই, যেটাকে আমরা বলবো কিউ ভেক্টর, তাহলে এখানে এ থেকে বি পর্যন্ত হলো পি ভেক্টর, আর বি থেকে সি পর্যন্ত অংশটা হলো কিউ ভেক্টর। এখন এ থেকে শুরু করে সংযুক্ত সরাসরি এই অংশটাকে বলবো আমরা আর ভেক্টর। তার মানে প্রথম ভেক্টরের শুরু আর দ্বিতীয় ভেক্টরের শেষ এই অংশটি যদি আমরা যোগ করে দেই, তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটি হচ্ছে এই দুটি ভেক্টরের বিপরীত ক্রমে এই দুটি ভেক্টরের যোগফল হিসেবে নির্দেশ করবে। তার মানে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ থেকে বি পর্যন্ত হলো পি ভেক্টর, বি থেকে সি পর্যন্ত হলো কিউ ভেক্টর, এবং এই দুটি ভেক্টরের ফলাফল হিসেবে যে ভেক্টরটা আসবে সেটা হলো আর ভেক্টর। অর্থাৎ আমরা যদি একটা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে চাই, তাহলে এ বি ভেক্টর যোগ বি থেকে সি ইকুয়াল টু এই দুটার যোগফল হবে এ থেকে সি, এ থেকে সি। তার মানে আমরা যদি বলি পি এ থেকে বি পর্যন্ত এটা যদি পি ভেক্টর হয়, প্লাস বি থেকে সি পর্যন্ত এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এ থেকে সি পর্যন্ত এই অংশটা হবে আর ভেক্টর। অর্থাৎ পি ভেক্টর যোগ কিউ ভেক্টর ইকুয়াল টু হলো আর ভেক্টর। এটি হলো ভেক্টরের ত্রিভুজ বিধি হিসাবে নির্ণীত হবে, এবং দুটি ভেক্টরের যোগফল বিপরীতভাবে আরেকটি ভেক্টরের সমান। এটি বিষয়। তাহলে আমরা এটার সাপেক্ষে এখন আর কিভাবে ব্যাখ্যা করতে পারি বা কি করতে পারি সেটা যদি দেখি, পরবর্তী এটার মতো আরেকটা অংশ আছে, সেটা হলো অবস্থান ভেক্টর। আমরা অবস্থান ভেক্টরকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটা যদি দেখি, এটি একটি মজার বিষয়। যদি তোমরা ভালো করে খেয়াল করো, আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমে হিসাব করি, তাহলে পরবর্তী অংশ আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এক্স অক্ষ আর একটি হলো ওয়াই অক্ষ। তাহলে আমরা নির্ণয় করছি হলো অবস্থান ভেক্টর। কি বললাম? এখান থেকে যেটা বলবো সেটা হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলে এবং সেটা কিভাবে নির্ধারণ করা যায়, অবস্থান ভেক্টর কিভাবে নির্ধারণ করা যায় সেটা যদি দেখি, তাহলে আমরা এখানে যদি যোগ করি, এখানে যেটা বলা হবে, মনে করে একটা পি বিন্দু যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই, আর ও থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো আর। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দু নির্ণয় করার জন্য আমরা কি ভেক্টর ব্যবহার করি? মূলবিন্দু থেকে পি বিন্দু নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করি সেটা হলো আর ভেক্টর। অর্থাৎ মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকেই বলা হবে অবস্থান ভেক্টর। কি বললাম? মূলবিন্দুর সাপেক্ষে। তাহলে মূলবিন্দু কোনটা? এটা। তাহলে আর মূলবিন্দু যদি এখানে বলি, এখানে ও, এটার স্থানাঙ্ক যদি আমরা 0 0 হিসাবে হিসাব করে নিই, তাহলে মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হবে সেই ভেক্টরকে বলা হবে অবস্থান ভেক্টর। এখন যদি আমরা পি থেকে এখানে লম্ব অঙ্কন করি, তাহলে দেখো পি এন একটা লম্ব। তাহলে পি এন লম্ব যদি বলি, তাহলে এখানে দেখো ও থেকে এন পর্যন্ত এই অংশটাকে এক্স নির্দেশ করবে, আর এন থেকে পি পর্যন্ত এই অংশটা ওয়াই নির্দেশ করবে। এখন যেহেতু ও থেকে পি পর্যন্ত এই অংশটা একটা ভেক্টর, তাহলে এটাকে যদি আমরা ও থেকে এন পর্যন্ত অংশটা বলি, তাহলে অবশ্যই এটাকে বলবো আমরা এক্স ভেক্টর, এবং ও থেকে এন পর্যন্ত যে এক্স ভেক্টর এর মান হচ্ছে এক্স। তাহলে ও থেকে এন পর্যন্ত এক্স ভেক্টর মান হচ্ছে এক্স,
এবং n থেকে p পর্যন্ত y ভেক্টর এর মান হইতেছে y। আবার বলতেছি কথা, o থেকে n পর্যন্ত x ভেক্টর মান হচ্ছে x এবং n থেকে p পর্যন্ত ভেক্টর এর মান হচ্ছে y এবং o থেকে p পর্যন্ত এটা হলো r ভেক্টর। এখন এই r ভেক্টরটাকে আমরা x y এর সাপেক্ষে কিভাবে নির্ণয় করতে পারি সেই অংশটুকু যদি লক্ষ্য করি তাহলে যেটা দেখা যাবে, এটা হলো x অক্ষ। তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কি বলেছিলাম? x অক্ষ বরাবর একক ভেক্টর বলেছি i। তাহলে এই বরাবর একক ভেক্টর হলো i, x অক্ষ বরাবর একক ভেক্টর i এবং y অক্ষ বরাবর একক ভেক্টর হলো j। এখন এটা যদি আমরা এইভাবে একটা হিসাব করে নেই, p থেকে y অক্ষের উপর মনে করো pm লম্ব, তাহলে লক্ষ্য করো o থেকে m পর্যন্ত এই অংশটা আর n থেকে p পর্যন্ত এই অংশটা কিন্তু সমান। তার মানে n থেকে p পর্যন্ত এই অংশটা যদি y ভেক্টর হয় তাহলে অবশ্যই o থেকে m পর্যন্ত এই অংশটাও অবশ্যই y ভেক্টর হবে এবং মান হবে y। এখন এই অংশটাকে যদি আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে নিতে চাই তাহলে o থেকে n পর্যন্ত x ভেক্টর, n থেকে p পর্যন্ত হলো y ভেক্টর। তাহলে o থেকে n পর্যন্ত x ভেক্টর এবং n থেকে p পর্যন্ত যদি y ভেক্টর হয় তাহলে এই দুটার মিলিত ফলাফল কি? এই দুটার মিলিত ফলাফল হলো r ভেক্টর। তাহলে এখন আমরা যদি বলি ত্রিভুজ ONP হতে, তাহলে ত্রিভুজ ONP হতে ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে পাই, ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে পাই, ত্রিভুজ বিধি অনুসারে যদি হিসাব করি যে ONP হতে ত্রিভুজের ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা হিসাব করি তাহলে O থেকে n পর্যন্ত, তাহলে এখানে ON ভেক্টর যোগ n থেকে p পর্যন্ত এই অংশটা হলো NP ভেক্টর ইকুয়াল টু O থেকে p পর্যন্ত এটা হলো r ভেক্টর। তাহলে আমরা এখানে কি দেখলাম? O থেকে n পর্যন্ত হলো x ভেক্টর, n থেকে p পর্যন্ত হলো y ভেক্টর আর O থেকে p পর্যন্ত হলো r ভেক্টর। তার মানে আমরা এখানে যদি বলি O থেকে n পর্যন্ত এটা হলো x ভেক্টর যোগ n থেকে p পর্যন্ত এই অংশটা হলো y ভেক্টর এবং O থেকে p পর্যন্ত এই অংশটা হলো r ভেক্টর। তাহলে x ভেক্টর যোগ y ভেক্টর ইকুয়াল টু হলো r ভেক্টর। এটাকে যদি আমরা ঘুরে লিখি তাহলে r ভেক্টর সমান সমান হবে x ভেক্টর যোগ y ভেক্টর। এটা একটা সমীকরণ আমাদের রেখে দিলাম। এখন এইটাকে আমরা কিভাবে সংযুক্ত করতে পারি দেখো, তো x অক্ষ বরাবর একক ভেক্টর হলো i, তাহলে এখানে O থেকে n পর্যন্ত হলো x ভেক্টর আর O থেকে n পর্যন্ত x ভেক্টরের মান হচ্ছে x। তাহলে আমরা যদি এখানে বলি i ইকুয়াল টু কি হবে? i ইকুয়াল টু হবে x ভেক্টর ভাগ x। তাহলে আমরা যদি এখানে ক্রস গুণন করি তাহলে x ভেক্টর ইকুয়াল টু হবে xi। একইভাবে যদি আমরা y অক্ষ বরাবর বিবেচনা করি তাহলে এখানে হবে j, তাহলে j সমান সমান কি হবে? এখানে y ভেক্টর ভাগ y। তার মানে এখান থেকে যদি বলি y ভেক্টর ইকুয়াল টু হবে yj। তার মানে যে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ, তাহলে আমরা বললাম O থেকে n পর্যন্ত এই অংশটা ছিল x ভেক্টর আর O থেকে n পর্যন্ত x ভেক্টরের মান হলো x। তাহলে x ভেক্টরকে x দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে সেটাই হলো একক ভেক্টর আর x অক্ষ বরাবর একক ভেক্টর হলো i। তাহলে i সমান হলো x ভেক্টর ভাগ x, তার মানে x ভেক্টর ইকুয়াল টু হলো xi। আবার যদি বলি y অক্ষ বরাবর অর্থাৎ O থেকে এই পর্যন্ত অংশটা হলো y ভেক্টর, সেম কাজ এখানেও হবে। তাহলে j ইকুয়াল টু হবে y ভেক্টর ভাগ y আর গুণন করলে y ভেক্টর ইকুয়াল টু yj। তাহলে আমরা যদি এই মানটি এখানে বসাই তাহলে যেটা দেখা যাবে সেটা হলো দেখো r ভেক্টর সমান সমান x ভেক্টরের জন্য কি লিখবো? x ভেক্টরের জন্য লিখবো হলো xi প্লাস এখানে হলো y ভেক্টরের জন্য লিখবো হচ্ছে yj। তাহলে এটি হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের জন্য রাশিমালা, অর্থাৎ r ভেক্টর ইকুয়াল টু xi প্লাস yj। এটি হলো বিষয়। এখন যদি বলা হয় এর মান কিভাবে আমরা নির্ণয় করব, তো এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে যেটা দেখা যাবে সেটি হলো O থেকে p পর্যন্ত অবস্থান ভেক্টর, তাহলে এর মান হচ্ছে r, O থেকে n পর্যন্ত x ভেক্টর মান হচ্ছে x
এবং n থেকে p পর্যন্ত y ভেক্টর, এর মান হলো y। তাহলে OPN একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ OPN থেকে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য নেই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি দেখব, O থেকে P পর্যন্ত হলো অতিভুজ, P থেকে N পর্যন্ত অংশটা হলো লম্ব, আর O থেকে N পর্যন্তটা হলো ভূমি। তাহলে আমরা এখান থেকে যদি বলি সেটা হলো OPN থেকে আমরা কি পাবো, যে ত্রিভুজ OPN তে আমরা যেটা পাবো সেটা হলো OP স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে P থেকে N পর্যন্ত হলো লম্ব, তাহলে এখান থেকে y স্কয়ার, তার মানে PN স্কয়ার, PN স্কয়ার যোগ কি হবে ON স্কয়ার, ON স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখন দেখো O থেকে P পর্যন্ত অংশটা কি ছিল, মান হিসেবে যদি দেখি তাহলে এখানে r স্কয়ার সমান সমান P থেকে N এই অংশটা হলো y স্কয়ার যোগ O থেকে N পর্যন্ত অংশটা কি হবে x স্কয়ার। তার মানে r স্কয়ার ইকুয়াল টু হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন শুধুমাত্র যদি r বলি তাহলে r সমান কি হবে, r সমান হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা O থেকে P পর্যন্ত যে অবস্থান ভেক্টর r, সেই r এর মান কত পেলাম, r এর মান পেলাম হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই যে O থেকে P পর্যন্ত অংশটা যে বললাম, তাহলে O থেকে P পর্যন্ত যে অংশটা বললাম r ভেক্টর, O থেকে P পর্যন্তের মান হলো r, তাহলে O থেকে P পর্যন্ত একক ভেক্টর কি হবে, তাহলে O থেকে P পর্যন্ত একক ভেক্টর যদি বলা হয় তাহলে আমরা এখানে বলবো একক ভেক্টর ইকুয়াল টু হলো r ভেক্টর ভাগ r। তাহলে দেখো r ভেক্টরের মান কত, r ভেক্টরের মান বলেছি হচ্ছে, r ভেক্টরের মান আগে আমরা লিখে রাখছি xi প্লাস হলো yj, আর r এর মান হলো √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা যেমন একক ভেক্টর এখানে যেমন লিখছি i ইকুয়াল টু x ভেক্টর ভাগ x, j ইকুয়াল টু যেমন y ভেক্টর ভাগ y, এরকম যেমন লিখলাম, ঠিক একইভাবে O থেকে P পর্যন্ত যদি আমরা r ভেক্টর নির্ণয় করি এবং r ভেক্টরের মান নির্ণয় করি, তাহলে O থেকে P বরাবর একক ভেক্টর কি হবে, O থেকে P বরাবর একক ভেক্টর যদি a হয় তাহলে ক্যাপ a সমান সমান কি হবে, r ভেক্টর ভাগ x, অর্থাৎ r ভেক্টরকে r দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে O থেকে P বরাবর একক ভেক্টর। এটি হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা। এখন কোশ্চেনটা হলো যে এই ভেক্টরটা মূলবিন্দু থেকে শুরু হয়েছে, যার কারণে এটাকে আমরা অবস্থান ভেক্টর হিসেবে হিসাব করতেছি। এখন এটা যে সবসময়ের জন্য মূলবিন্দু থেকেই কোনো ভেক্টর হবে এমন কোনো কথা নয়, মূলবিন্দু থেকে না হয়ে যদি অন্য কোনো বিন্দুর সাপেক্ষে হয় তাহলে আমরা সেটি কিভাবে হিসাব করব সেটা যদি দেখি, তাহলে আমরা যদি এইভাবে একটা হিসাব করি, দেখো ভালো করে, এখান থেকে এই পর্যন্ত অংশ নিলাম, O থেকে এই পর্যন্ত x অক্ষ, উপরের দিকে অংশটা হলো y অক্ষ, আমরা একটা বিন্দু নিচ্ছি এখানে P, আরেকটি বিন্দু নিলাম এখানে হলো Q। তো এখানে P বিন্দুর যে স্থানাঙ্ক সেটা এখানে লিখি x1, y1, এবং Q বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2। তাহলে কি বললাম, P বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1, Q বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2। এখন কি করব, P থেকে x অক্ষের উপর PN লম্ব এবং Q থেকে এটার উপর x অক্ষের উপর QM লম্ব। তাহলে এখানে যদি এই দুটা লম্ব অঙ্কন করি তাহলে দেখো P বিন্দুর স্থানাঙ্ক কি বলছি, P বিন্দুর স্থানাঙ্ক বলছি x1, y1। তার মানে কথার অর্থটা হলো এখানে O থেকে N পর্যন্ত এই অংশটা হবে x1, O থেকে N পর্যন্ত, অর্থাৎ O থেকে N পর্যন্ত x1, মানে প্রথম অংশটা প্রথমের সাথে মিলবে, এবং যেহেতু Q বিন্দুর স্থানাঙ্ক বলছি x2, যার কারণে কি হবে এখানে O থেকে M পর্যন্ত, অর্থাৎ O থেকে M পর্যন্ত এই অংশটা হবে x2। তার মানে ON এর মান হলো x1, আর হচ্ছে O থেকে M পর্যন্ত এই অংশটা হলো x2। তাহলে O থেকে N পর্যন্ত এই অংশটা হলো x1, O থেকে M পর্যন্ত অংশটা যদি x2 হয়ে থাকে, তাহলে এখন N থেকে M এই অংশটার মান কত? তাহলে আমরা যদি এখানে বলি N থেকে M এই অংশটা, তাহলে কি হবে OM - ON।
তাহলে তাহলে এখান থেকে আমরা বলবো nm সমান সমান হবে OM এর মান হলো x2 মাইনাস কি হবে ON এর মান হলো x1। তাহলে এখান থেকে এই অংশটুকুর মান হবে x2 মাইনাস x1। তাহলে আমরা এখান থেকে যেভাবে মান পেলাম, আমরা যদি এখান থেকে এই p থেকে যদি QM এর উপর PR লম্ব অঙ্কন করি, তাহলে দেখা যাবে, দেখো n থেকে m এই অংশটুকুর মান যতটুকু, p থেকে m অংশটুকু অর্থাৎ n থেকে m এই অংশটুকু যতটুকু, এখানে p থেকে r এই অংশটুকু সেম। অতএব আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হলো nm সমান PR ইকুয়াল টু কি হবে, অবশ্যই x2 মাইনাস x1 হবে। তাহলে p থেকে r এই অংশটুকু হলো x2 মাইনাস x1। তাহলে আমরা এখান থেকে লিখে রাখি এই অংশটুকুর মান হলো x2 মাইনাস x1। এই অংশটুকু পেলাম। এখন যদি আমরা আরেকটু কথা বিবেচনা করি, সেটা যদি দেখি, তাহলে দেখো p থেকে x অক্ষের উপর লম্ব হলো pn, যেটা y অক্ষ বরাবর অবস্থান করতেছে। তাহলে p থেকে n পর্যন্ত এই অংশটা যদি y1 হয়ে থাকে, তাহলে p থেকে qr এর উপর যখন আমরা pr লম্ব অঙ্কন করলাম, তাহলে দেখো p থেকে n এবং r থেকে m এই দুটি পরস্পর সমান। তাহলে এখান থেকে এই পর্যন্ত অংশটা যদি y1 হয়, তাহলে r থেকে m পর্যন্ত অংশটাও অবশ্যই y1 হবে। pn এর মান অংশ যদি y1 হয়, তাহলে r থেকে m পর্যন্ত এই অংশটাও অবশ্যই y1 হবে। তাহলে আমরা যদি এখানে আরেকটু অংশ লিখি, তাহলে কি হবে, দেখো জাস্ট এইটুকের অংশের মধ্যে যদি আমরা সাজাই, তাহলে যেটা দেখা যাবে সেটা হলো pn সমান কি হবে, rm ইকুয়াল টু এই অংশটা হলো y1, এবং দেখো q থেকে m পর্যন্ত লম্ব, তাহলে q থেকে m এই অংশটুকু অর্থাৎ q থেকে m পর্যন্ত এই অংশটুকু হলো y2, q থেকে m অংশটুকু হলো y2। এখন তাহলে qr এর মান কত, এখান থেকে এতটুকুর মান কত? তাহলে আমরা যদি দেখি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ q থেকে m পর্যন্ত অংশটুকু ছিল y2 এবং r থেকে m পর্যন্ত অংশটা ছিল y1। তাহলে qr সমান কি হবে, qr সমান যেটা হবে সেটা হলো qm মাইনাস rm। তাহলে এখান থেকে qr সমান সমান q থেকে m এই অংশটুকু হলো y2 মাইনাস r থেকে m এই অংশটা হলো y1। তাহলে এই q থেকে r পর্যন্ত y2, তার থেকে যদি r থেকে m পর্যন্ত অংশটাকে y1 বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এই অংশটুকুর মান আমরা যেটা পেলাম y2 মাইনাস y1। তাহলে আমরা p থেকে r পর্যন্ত অংশটুকু পেলাম হলো x2 মাইনাস x1, আর r থেকে q পর্যন্ত অংশটুকু পেলাম হলো y2 মাইনাস y1। এখন যদি আমরা এটাকে ভেক্টর অনুসারে সাজাইতে চাই, তাহলে এটাকে যদি ভেক্টর অনুসারে সাজাইতে চাই, তাহলে দেখো p থেকে q পর্যন্ত মনে করে বললাম a ভেক্টর। তাহলে p থেকে q পর্যন্ত যদি a ভেক্টর হয়, তাহলে a ভেক্টরের x অক্ষ বরাবর অংশ কি? তাহলে a ভেক্টরের x অক্ষ বরাবর, তাহলে এই অংশটা অবশ্যই ax, এবং এই r থেকে q পর্যন্ত এই অংশটি অবশ্যই y অক্ষ বরাবর, যার কারণে এই অংশটাকে বলবো আমরা ay। তাহলে দেখো এটা যদি আমরা এখন ভেক্টর অনুসারে সাজাইতে চাই, তাহলে কি হবে, দেখো ত্রিভুজ p r q হতে পায়। তাহলে আমরা যদি এখন লিখি ত্রিভুজ p r q হতে পায়, তাহলে এখান থেকে যদি বলি p r q হতে যে পাই সেটা হলো কি, p থেকে r, তাহলে আমরা এখানে লিখবো p থেকে r প্লাস কি হবে r থেকে q ইকুয়াল টু অবশ্যই p থেকে q এই অংশটুকু আমরা পাবো। তাহলে দেখো p থেকে r পর্যন্ত এই অংশটা কি, এই অংশটা হলো যেহেতু a ভেক্টর, তাহলে অবশ্যই এখানে ax ভেক্টর লিখতে হবে, অবশ্যই এখানে ay ভেক্টর লিখতে হবে। তাহলে এখানে ax ভেক্টর প্লাস এখানে কি হবে ay সাথে ভেক্টর, আর p থেকে q পর্যন্ত এই অংশটা হলো a ভেক্টর।
তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে এ ভেক্টর সমান সমান হলো এ এক্স ভেক্টর প্লাস হলো কি এ ওয়াই, এটা হলো ভেক্টর। এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম। এখন এই যে এ এক্স অংশটা, এই এক্স অংশটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এ এক্স ভেক্টর যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত মান হলো এ এক্স। তাহলে আমরা এখানে বলবো কি বলবো, এ এক্স ভেক্টরকে এ এক্স দ্বারা ভাগ, তার মানে এ এক্স ভেক্টরের মান হলো কি হবে এ এক্স আই, তার মানে এ এক্স ভেক্টর ইকুয়াল টু হলো এ এক্স আই। এখন যদি এই পাশে আসি তাহলে এখানে জে সমান সমান কি হবে, অবশ্যই এখান থেকে এই পর্যন্ত হলো এ ওয়াই ভেক্টর, এ ওয়াই ভেক্টর ডিভাইডেড বাই এখান থেকে হবে এ ওয়াই, তাহলে এখান থেকে এ ওয়াই ভেক্টর ইকুয়াল টু হবে এ ওয়াই তার সাথে হলো জে। তাহলে এই এ এক্স ভেক্টর এবং এ ওয়াই ভেক্টরের মান যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, এ ভেক্টর সমান সমান কি হবে এ এক্স আই প্লাস হবে এ ওয়াই জে। তাহলে এটি হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আলাদা একটি ভেক্টরের জন্য অবস্থান। এখন এটার সাপেক্ষে আমরা কিভাবে নির্ণয় করব সেটি হলো বিষয়। এখন এটার যদি পরম মান বের করতে বলা হয় তাহলে এটার পরম মান অর্থাৎ এ ভেক্টরের পরম মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, এখান থেকে এই পর্যন্ত অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হিসাব করতে হবে। তাহলে এই ত্রিভুজ থেকে যদি পিথাগোরাসের উপপাদ্য নিতে চাই তাহলে এ ভেক্টরের মান হলো এ, পি থেকে আর পর্যন্ত এই অংশটার মান কত হবে এ এক্স ভেক্টর মানে হলো এ এক্স, আর আর থেকে কিউ পর্যন্ত হলো এ ওয়াই ভেক্টর মানে হলো এ ওয়াই। তাহলে আমরা ত্রিভুজ থেকে কি পাবো, এখান থেকে পাবো এ স্কোয়ার সমান সমান এ এক্স হোল স্কোয়ার প্লাস কি হবে এ ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলবো এ সমান রুট ওভার এখানে হবে এ এক্স হোল স্কোয়ার প্লাস কি হবে এ ওয়াই তারপর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর আর এ ভেক্টরের মান। এখন এই এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই অক্ষ বরাবর একক ভেক্টর, অর্থাৎ ওই পি থেকে কিউ পর্যন্ত একক ভেক্টর। এন্ড পি থেকে কিউ পর্যন্ত যদি একক ভেক্টর এ হয়, ক্যাপিটাল এ সমান সমান তাহলে কি হবে, অবশ্যই এ ভেক্টর ভাগ এ। তাহলে এ ভেক্টর সমান সমান কি হবে, এ ভেক্টর সমান সমান হবে এ এক্স আই প্লাস হবে এ ওয়াই জে, আর এর পরম মান কি হবে, পরম মান হবে এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই হোল স্কোয়ার। তার মানে এ এক্স আই প্লাস এ ওয়াই জে নিচে হবে রুট ওভার এ এক্স হোল স্কোয়ার প্লাস এ ওয়াই হোল স্কোয়ার। তাহলে আগের যেমন অবস্থান ভেক্টরের সাপেক্ষে আমরা হিসাব করছি, এবার যে কোনো দুইটা বিন্দুর সাপেক্ষে আমরা কিভাবে নির্ণয় করলাম সেই অংশটুকুর সাপেক্ষে আমরা এখান থেকে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আরেকটি বিষয় ছিল। এখন এটাকে যদি আমরা দ্বিমাত্রিক অবস্থায় বিবেচনা না করে যদি ত্রিমাত্রিক অবস্থায় বিবেচনা করি তাহলে কি অবস্থা হবে। ত্রিমাত্রিক অবস্থায় যদি বিবেচনা করতে চাই তাহলে অবশ্যই আমরা কিভাবে করব, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর যদি কিভাবে বর্ণনা করি তাহলে দেখো এখান থেকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকতে গেলে অবশ্যই আমাদের ত্রিমাত্রিক হিসাব করতে হবে। ত্রিমাত্রিক হিসাব করতে গেলে আমরা কিভাবে করতে পারি, আমরা এইভাবে একটা ঘনক অঙ্কন করব যেটি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটি নির্দেশ করা যাবে। এটা হলো মূল বিন্দু, তাহলে এই বরাবর অংশটা নিচ্ছে এক্স অক্ষ, উপরের দিকে এই অংশটুকু নিব হলো ওয়াই অক্ষ, আর এখান থেকে এই বরাবর অংশটা হলো জেড অক্ষ। তার মানে মূল বিন্দু হলো ও এক্স অক্ষ, এখান থেকে এই পর্যন্ত এটা ওয়াই অক্ষ, এবং এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হলো জেড অক্ষ। আমরা যদি এখানে এই আয়তাকার ঘনবস্তুটার নাম দিই তাহলে এখানে হলো পি, এখানে হলো কিউ, এখানে হলো আর, এটা হলো এস, এবং এখানে যদি নাম দিই তাহলে ও, এ, বি আর হলো সি। তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে এই যে ও থেকে পি এই অংশটুকু হলো মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ও থেকে পি পর্যন্ত এই অংশটা হলো আর ভেক্টর, যে অংশের মান আমাদের বের করতে হবে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, এবং এখানে দেখো এটি হলো তিনটি বিন্দুর সংযোগস্থল, যেখানে এক্স বিন্দু আছে, ওয়াই বিন্দু আছে, জেড বিন্দু আছে। যেমন মূল বিন্দুতে এক্স ওয়াই জেড তিনটি আছে, ঠিক একইভাবে পি বিন্দুতে অবশ্যই কি আছে এক্স ওয়াই জেড তিনটি আছে। তার মানে এখানে এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে।
এখন এই তিনটি অংশ যদি আমরা এখানে বের করতে চাই তাহলে কিভাবে বের করব সেই অংশটা যদি আমরা দেখি তাহলে দেখো, যেমন এখানে ও থেকে এ পর্যন্ত এই অংশটা হলো এক্স অক্ষ বরাবর। আমরা এটা যদি একটা লুডোর ছক্কা হিসাবে চিন্তা ভাবনা করি তাহলে দেখো ও থেকে এ পর্যন্ত এর ঠিক বিপরীত অংশ হলো সিবি, তার মানে এটা একটি বর্গাকার অংশ। তাহলে ও থেকে এ পর্যন্ত এই অংশটা যদি এক্স ভেক্টর হয় তাহলে সি থেকে পি পর্যন্ত এই অংশটাও এক্স ভেক্টর হবে, কারণ ও থেকে এ এই অংশের সমান্তরাল হচ্ছে সিবি, সমান্তরাল এবং সমান। তাহলে ও থেকে এ পর্যন্ত যদি এক্স ভেক্টর হয় তাহলে সি থেকে বি পর্যন্ত অবশ্যই এক্স ভেক্টর হবে। এবং ও থেকে আর পর্যন্ত এই অংশটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল। এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে দেখো ও থেকে আর পর্যন্ত যদি ওয়াই ভেক্টর হয় এটার সমান্তরাল ঠিক কিউ থেকে এ এই অংশটা ওয়াই ভেক্টর হবে, এবং এটার সাথে সামঞ্জস্য বি থেকে পি এই অংশটাও ওয়াই ভেক্টর হবে। তার মানে বি থেকে পি পর্যন্ত এই অংশটাও হলো ওয়াই ভেক্টর। এবং পরবর্তী কথা যদি বলি যে ও থেকে সি পর্যন্ত এই অংশটা জেড অক্ষের দিকে, তাহলে এটা যদি জেড ভেক্টর হয় তাহলে কি হবে, এখান থেকে বি থেকে এ পর্যন্ত অংশটাও জেড ভেক্টর হবে। তাহলে আমরা প্রমাণের সুবিধার্থে কি করব, ও থেকে বি পর্যন্ত যোগ করব। তাহলে ও থেকে বি পর্যন্ত যোগ করলাম। এখন ও থেকে বি পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে দেখো এখানে ও সি বি একটা ত্রিভুজ তৈরি হলো। তাহলে ও সি বি ত্রিভুজ যদি আমরা হিসাব করি তাহলে ও সি বি ত্রিভুজ থেকে কি পাই, তাহলে এখন যদি আমরা দেখি ত্রিভুজ ও সি বি হতে পাই, তাহলে ও সি বি থেকে কি পাবো, দেখো ও থেকে সি প্লাস সি থেকে বি এই দুটার যোগফল হলো ও থেকে বি। তার মানে আমরা এখান থেকে লিখব ও বি ভেক্টর সমান এখান থেকে আসবে হলো ও সি ভেক্টর যোগ কি হবে সি বি ভেক্টর। তার মানে ও বি ভেক্টরের মান হচ্ছে কি, ও বি ভেক্টরের মান হচ্ছে আমরা যদি এখানে লিখি ও বি ভেক্টর সমান সমান হলো ও থেকে সি এই অংশটা হলো জেড ভেক্টর প্লাস সি থেকে বি পর্যন্তটা অংশটা হলো এক্স ভেক্টর। তাহলে ও বি ভেক্টরের মান আমরা পেয়ে গেলাম জেড ভেক্টর প্লাস এক্স ভেক্টর। এখন যদি আমরা ও পি বি এই ত্রিভুজটা নেই তাহলে এখানে ত্রিভুজ ও পি বি হতে পাই। তাহলে দেখো ও পি বি বা ও বিপি থেকে যদি নেই তাহলে ও থেকে বি, তাহলে আমরা কি লিখবো ও থেকে বি প্লাস বি থেকে পি, বি থেকে পি এই অংশটার যোগফল হলো ও থেকে পি। তাহলে আমরা লিখবো এখানে হলো ও থেকে পি। তাহলে ও থেকে বি প্লাস বি থেকে পি এই দুটির যোগফল হলো ও থেকে পি। তাহলে আমরা ও থেকে বি অংশটা আগেই লিখে রাখছি, যেটা হলো কি জেড ভেক্টর যোগ এক্স ভেক্টর প্লাস দেখো বি থেকে পি পর্যন্ত এই অংশটা ছিল ওয়াই ভেক্টর ইকুয়াল টু তাহলে ও থেকে পি পর্যন্ত অংশটা হলো আর ভেক্টর। তাহলে আমরা এখান থেকে যদি ঘুরে লিখি তাহলে কি হবে, এখান থেকে হবে আর ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর যোগ ওয়াই ভেক্টর যোগ জেড ভেক্টর। আমরা এখান থেকে পেয়ে গেলাম আর ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর যোগ জেড ভেক্টর। এখন যদি একক ভেক্টরের কথা বিবেচনা করি তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ছিল আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে। এখন এর সাপেক্ষে যদি আমরা হিসাব করি তা আই সমান সমান কি জানি, আই সমান সমান জানি হলো এক্স ভেক্টর ভাগ এক্স। তাহলে এখান থেকে এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স আই। তারপরে জে সমান সমান কি লিখবো, এটা হলো আই ছিল। এবার যদি জে সমান সমান লিখি তাহলে কি হবে ওয়াই ভেক্টর ভাগ ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই ভেক্টর সমান সমান হবে ওয়াই জে। এবং যদি আই জে কে সমান সমান লিখি তাহলে কি হবে জেড ভেক্টর ভাগ জেড। তাহলে আমরা এখান থেকে লিখবো জেড ভেক্টর ইকুয়াল টু হলো জেড কে। তাহলে এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স আই, ওয়াই ভেক্টর সমান ওয়াই জে এবং জেড ভেক্টর ইকুয়াল টু জেড কে। এই অংশগুলি যদি আমরা এখান থেকে বসাই দিই তাহলে কি হবে, এখানে অবস্থান ভেক্টর আর সমান সমান হলো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কি জেড কে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো যে আমরা আগে যেমন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছিলাম তখন
আর ভেক্টর ইকুয়াল টু এখান থেকে এই পর্যন্ত ছিল xi প্লাস yj। যখনই আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে আসলাম তার সাথে আরেকটি অংশ যুক্ত হয়ে গেল, সেটা হলো zk। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টরের রাশিমালা হলো আর ভেক্টর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। এই অংশের সাপেক্ষে আমরা নিলাম। এখন যদি এর মান বের করতে চাই, তাহলে এখানে যদি মান বের করতে চাই তাহলে কি হবে দেখো, অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। আমরা যদি সরাসরি বলতে চাই আগের মতোই যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখন কোশ্চেন হলো সেটি কিভাবে হবে। আমরা যদি এই অংশটার কথা বিবেচনা করি, ওসিবি একটা ত্রিভুজ, এই অংশটুকু যদি আমি সরাসরি একটা ত্রিভুজের মতো হিসাব করে দেখি, তাহলে এখানে যদি আমি এই চিত্রটা এইভাবে আঁকি তাহলে খেয়াল করো, দেখো এখান থেকে এই অংশটা যদি বলি, আসলে ও সি এ বি এই অংশটা যদিও এখানে রম্বসের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা রম্বসের মতো হবে না। এটা যদি আমরা এই লুডুর ছক্কাটাকে যদি আমরা কোনো তলের উপর রাখি, তাহলে সর্বনিম্ন তল যেটা হবে সেটা হবে এরকম। তার মানে এখানে ও, এখানে সি, আর এখানে হলো বি, আর এখানে হবে অবশ্যই এ। তো এই অংশের মানে এই ও সি বি এ, ও সি বি এ এই অংশটাকে যদি আমি আসলেই দেখতে চাই, তাহলে এটা কিন্তু রম্বসের মতো নয়, এটি হচ্ছে একটি বর্গাকার আকৃতি। তাহলে এখানে দেখো ও থেকে বি এই অংশটা আমরা যোগ করব, তাহলে ও থেকে বি অংশ যোগ করছি। এখানে যদি হিসাব করি তাহলে এই কোণের পরিমাণটা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু এখন যদি বলা হয় যে এখানে সি কোণটা 90 ডিগ্রি মনে হচ্ছে না, কিন্তু আসলে এখানে এই ও সি বি এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও থেকে সি পর্যন্ত অংশটা আছে কি জেড, আর সি থেকে বি পর্যন্ত অংশটা হলো এক্স, আর ও থেকে বি পর্যন্ত এই অংশটুকু হলো অতিভুজ। তাহলে এখান থেকে ওবি স্কোয়ার সমান সমান কি হবে, ওবি স্কোয়ার ইকুয়াল টু হবে ওসি স্কোয়ার যোগ সিবি স্কোয়ার, ও সি স্কোয়ার যোগ হলো সিবি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা যদি বলি তো ওবি স্কোয়ার এর মান কিভাবে পাবো, ও থেকে সি পর্যন্ত হলো জেড স্কোয়ার যোগ সি থেকে বি পর্যন্ত পাবো এক্স স্কোয়ার। তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই অংশটুকু আমরা এখান থেকে পাবো। আবার যদি আমি এখান থেকে এই অংশটুকু কথা বিবেচনা করি তাহলে যেটা দেখা যাবে, যেটা হলো ও থেকে পি পর্যন্ত অতিভুজ, এইখানে বি বিন্দুতে যে কোণটা আছে সেটা হলো 90 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকেও যেটা হবে সেটা হলো ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার সমান সমান কি হবে, এখানে হলো ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার যোগ কি হবে বি থেকে পি সেটার উপর স্কোয়ার, বিপি স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি লিখি তাহলে ওপি স্কোয়ার মানে আর স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার মানে কি জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে বি থেকে পি পর্যন্ত হলো ওয়াই স্কোয়ার। তাহলে কি লক্ষ্য করলাম, আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি দাঁড়াইলো, আর স্কোয়ার ইকুয়াল টু যদি হিসাব করি আর স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার। তাহলে আর সমান কি হবে, আর সমান হবে অবশ্যই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের কি হলো যে আরেকটা জেড স্কোয়ার অংশ যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা এখানে বলি যে ও থেকে পি পর্যন্ত যে অংশটা তার একক ভেক্টর কি হবে, তাহলে ও থেকে পি পর্যন্ত অবস্থান ভেক্টর হলো আর। তাহলে এই ও থেকে পি পর্যন্ত একক ভেক্টর যদি এ হয় তাহলে ক্যাপ এ সমান সমান কি হবে, অবশ্যই আর ভেক্টর ভাগ আর হবে। তাহলে আমরা এখান থেকে বলবো ক্যাপ এ সমান সমান আর ভেক্টরের মান কত, আর ভেক্টরের মান ছিল এক্স আই প্লাস হলো ওয়াই জে প্লাস কি জেড কে, এবং এখানে আর এর মান কত, আর এর মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে ক্যাপ এ সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এবং আর এর মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইভাবে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতেও অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরের মান কিভাবে পাই সেই অংশটুকু আমরা বুঝলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ভালো করে দেখেছো। এই বিষয়টি তোমাদের জন্য ভেক্টরের জন্য বিশেষ করে বা ভেক্টরের জন্য লাগলে পরবর্তী অংশের জন্য অবশ্যই লাগবে, কারণ ভেক্টরের সাথে গতি অধ্যায় সম্পর্কযুক্ত, গতির সাথে নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কযুক্ত, কাজ ক্ষমতা শক্তি। তাহলে এই ভেক্টর অংশটা তোমরা যদি ভালো করে বোঝো বা ভালো করে আয়ত্তে রাখো তাহলে পরবর্তী যে কোনো অধ্যায় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে।
আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পারতেছো। যে পরবর্তী বিষয়গুলি বোঝার জন্য অপেক্ষা করো। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আসি, ক্লাস করতে থাকবো এবং তোমরা বিষয়গুলি কমেন্ট করে জানাও। আরও কোনো কিছু চাহিদা থাকলে বা আরও কোনো কিছু তোমাদের বোঝার থাকলে সেই অংশগুলা কমেন্টে লিখবা, তাহলে সেই অংশগুলো আমি বুঝতে পারবো যে তোমাদের এই অংশটা ঘাটতি রয়েছে। আশা করি তোমরা ভালো আছো। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।